করতে প্রস্তুত আছি, আমরা বারবার জেল খাটতে প্রস্তুত আছি। ওদের চোখে তো অপরাধ। বলছে সংখ্যালঘুদের ভালোবাসি, ভালোবাসা শুধু মুখে বললে হবে না। দলিতদের ভালোবাসি, ভালোবাসা মুখে বললে হবে না। বাস্তবে কি দিয়েছেন আপনি? দলিত আদিবাসী সহ সংখ্যালঘুদের সব উচ্চবর্ণ নির্বর্ণের যারা মানুষ আছেন, পিছিয়ে বর্গের যারা আছেন, কি কাজ দিয়েছেন? কি দিয়েছেন? 500 টাকা, 1000 টাকা, 500 1000 দিচ্ছেন, মেনে নিচ্ছি। কিন্তু সেই মাকেই যখন ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে জাগলগাছিতে, জিরেনগাছাতে, ভোগালী থেকে যাচ্ছে কোথায়? জিরেনগাছা, সেখানেও গিয়ে সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না। কোথায় পাঠাচ্ছে? আমার মা যেই মায়ের হাতে 1000 টাকা দিয়েছিলেন মাসে, সেই মাকে হয় বেসরকারি জায়গাতে গিয়ে 10,000 টাকা খরচ করে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে, না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কলকাতার সরকারি হসপিটালে গিয়ে হন্যে হয়ে বেড খুঁজতে হচ্ছে। 10,000 15,000 টাকা ঘুষ না দিলে আবার বেড পাচ্ছে না। তাহলে মায়ের হাতে 500 দিয়ে বছরে 6,000 হচ্ছে, কোনো মায়ের হাতে আবার 1,000 দিয়ে বছরে 12,000 হচ্ছে। কিন্তু সেই মায়েরই যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে, সেই মায়ের পরিবারের কারো যখন চিকিৎসা পরিষেবা নেওয়া দরকার হচ্ছে, তাকে বেসরকারিতে যেতে হচ্ছে। আমাদের বক্তব্য 500 1000-এর আগে হচ্ছে আমার মা চিকিৎসা করতে পারে, তার কেন্দ্রে গেলে বিনা হোক। আমাদের বক্তব্য 500 1000 নয়, আমার মায়ের হাতে কাজ দেন, যাতে করে মাস গেলে 5 থেকে কম বেশি 5,000 টাকা ইনকাম করতে পারে, সেই কাজ দেন। মাকে 500 1000 ভিক্ষা দিতে হবে না। আমার মা স্বাবলম্বী আছে, আমার মা খেটে খেতে পারবে, আমার মায়ের হাতে কাজ দেন। প্রোডাক্টিভ কিছু হোক, আনপ্রোডাক্টিভ আমার মাও চাই না। ফলে কি হচ্ছে? মাকে 500 1000 দিচ্ছে, স্কুলের টিচার নাই কেন? যখনই বলছি তখনই বলছে ওই তো 500 1000 লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই বিধানসভায় বলছি জিরেনগাছা হসপিটাল, নরমুড়ি হসপিটালের অবস্থা খারাপ, সেখানে ডক্টর নাই, নার্স নাই, ঔষধ নাই কেন? তখনই বলছে ওই তো ভাঙড়ের মা বোনেদেরকে 1000 টাকা 500 টাকা দিচ্ছি। যখনই বলছি আমাদের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ভাঙড়ে একটা কলেজে হবে না, আর একটা কলেজের প্রয়োজন আছে। ভাঙড়ের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার অনুপাতে তার শিক্ষা প্রতিষ্ঠান নাই, তখনই বলছে কেন 500 1000 দিচ্ছি। এক কথায় 500 1000 দিচ্ছে, আর আমাদের অধিকারগুলো আমাদের কাছে কেড়ে নিচ্ছে। 500 1000 নয়, আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের মা বোনেরা যাতে মাস গেলে 5000 টাকা করে ইনকাম করতে পারে, খেটে ইনকাম করতে পারে, তার পলিসি প্রকল্প সরকারকে নিয়ে আসতে হবে। এই দাবি আমাদেরকে তুলতে হবে। আবার কি দেখছি? 500 1000 দিচ্ছে, আর মায়ের সন্তানটা যাতে মদ খেয়ে মাতাল হয়ে যায়, ওই জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করে দিচ্ছে। পরে সংসারে যাতে অশান্তি ঢুকে। তো এই হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল জন্ম হয়েছিল 21শে জানুয়ারি 2021 সালে। আজকে 3 বছর হতে যাচ্ছে। আগামী 21শে জানুয়ারি 2024 আসলে 3 বছর হবে। এই স্বল্প সময়ের মধ্যে আমি ধন্যবাদ জানাবো তৃণমূলের বন্ধুদেরকে, আমাদের কর্মীদেরকে। এত কেস দিয়েছে, রাজনৈতিকভাবে এদেরকে সচেতন করে, এদেরকে কেস দিয়ে জেল খাটিয়ে এদেরকে বীর বলুন, বসে দাও, এদেরকে বীর বলুন। এরা চুরি বন্ধ করার জন্য জেল খেটেছে, আর ওরা চুরি করে জেলে গিয়েছে। এদের মধ্যে অনেক তফাৎ। আসামি তারাই যারা চুরি করে জেলে গিয়েছে, আর বীর তারা যারা এই চুরিকে বন্ধ করার জন্য জেল খেটেছে। আজকে আমাদের ছেলেদের অপরাধটা কি? এটাই তো, মিড ডে মিলের বাচ্চাদের খাবারে যে দুর্নীতি হয়েছে, সেটা বন্ধ করার জন্য আমরা এসেছি। আমাদের অপরাধটা কি? একজন মায়ের যে অধিকার, তাকে দেওয়া হচ্ছে না। 500 1000 টাকা দিয়ে অধিকার থেকে হনন করা হচ্ছে। মায়ের সন্তান যখন চাকরি করতে যাচ্ছে, সেই চাকরিটাই মাকে 10 লাখ টাকা না 20 লাখ টাকা দিলে পাচ্ছে না। এটা বন্ধ করার লড়াইয়ে আমরা আছি। এটা বন্ধ করতে গিয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, ভোগালীবাসীর যেটা অধিকার পঞ্চায়েতের মাধ্যমে যেটা পাওয়ার দরকার, সমিতির মাধ্যমে যেটা পাওয়ার দরকার, জেলা পরিষদের মাধ্যমে যেটা পাওয়ার দরকার, সেটা পাচ্ছে না বলেই আজকে তারা রাজনৈতিক প্রক্রিয়াতে গণতন্ত্রের মাধ্যমে সেটাকে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছিল। এই অপরাধটা করেছে। এই অপরাধটা তাদের কাছে অনেক বড়, কিন্তু আমরা মানুষকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অপরাধ আমরা চেষ্টা করছে। যদি তৃণমূল কংগ্রেস সত্যি এনআরসির বিরোধিতা করত, যদি তৃণমূল কংগ্রেস সত্যি সাম্প্রদায়িকতার বিরোধিতা করত, তাহলে পশ্চিমবঙ্গে এনপিআর এর কাজ তৃণমূল শুরু করত না। পশ্চিমবঙ্গে এনআরসির যে প্রথম ধাপ এনপিআর, যেখান থেকে কাগজ নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটি কাজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে নয়। আজকে এই লোকসভা নির্বাচনের আগে আমরা দেখছি গত পরশুদিন লোকসভা থেকে বিজেপি বলছি না, রাজ্যসভার
স্পিকার তিনি একের পর এক সাংসদদেরকে বরখাস্ত করছেন, বাদ দিয়ে দিচ্ছেন, বিরোধী সমস্ত সাংসদদেরকে বসিয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে নিশ্চয়ই খারাপ কাজ করছেন, তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে, কিন্তু তৃণমূল কি করছে? তৃণমূল তো তার বিরোধিতা নিশ্চয়ই করছে, কিন্তু তৃণমূল সরকার তার বিধানসভায় কি করেছে? এই তৃণমূল সরকার অন্যায়ভাবে এই রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে 42 দিন ধরে জেল খাটিয়েছে, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। ব্রিটিশ সরকারের ইংরেজদের এই সাহস হয়নি যে তারা একজন পীরজাদাকে জেল খাটাবে। তৃণমূল কংগ্রেস সেটা করে দেখিয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তার জবাবও দিয়েছে। তৃণমূল ভেবেছিল 42 দিন নওশাদ সিদ্দিকীকে জেলে আটকে রাখলে আইএসএফ পার্টিটা বোধহয় ভেঙে যাবে। আমি আপনাদের একটা ছোট কথা বলি, ওই সময় ভাইজানের সঙ্গে জেলে ছিলেন আমাদের আরও অনেক নেতৃত্বরা। রাজ্য কমিটির আরেক নেতৃত্ব শাওন দাস, আপনারা হয়তো দেখেছেন অনেকেই তাকে। শাওনের কাছ থেকে শুনেছি নওশাদ ভাইজান ওই 42 দিন যখন জেলে ছিলেন তিনি একবারের জন্য ভাবেননি যে আমার গায়ের পোশাকটা নোংরা হয়ে গেছে, আমাকে বাইরে গেলে দেখতে কেমন লাগবে, আমার খাওয়া হচ্ছে না, খাবার কি করে পাবো, এই সমস্ত কিচ্ছু ভাবেননি। তিনি খাওয়া দাওয়া, নিজের জামা কাপড়, ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। তিনি শুধু জেলে থেকে একটাই কথা ভেবে গেছিলেন যে আমার সংগঠনটা কিভাবে টিকবে, আমার পার্টি কিভাবে বাঁচবে, আমার আইএসএফের যে নেতৃত্বরা রয়েছে, যে কর্মীরা রয়েছে, তারা কিভাবে ভালোভাবে বেঁচে থাকবে, ভালোভাবে টিকে থাকবে এবং লড়াই করবে। আজকে আইএসএফ এমন একটা পার্টি যার কর্মীরা প্রতিদিন জেল খাটছেন। ভাঙড় তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন। ভাঙড়ের মানুষ একের পর এক জেল খেটেছেন। এই ভাঙড়েই 6 মাস হলো বিধানসভা ভোটে জেতার পরেও একজন বিধায়ক প্রবেশ করতে পারেননি। সেই সমস্ত কিছুর জবাব আগামী দিনে ভাঙড় দেবে। শুধু ভাঙড় কেন, সারা পশ্চিমবঙ্গ দেবে। কিন্তু এটুকু বলতে পারি যে আইএসএফের নেতৃত্বে এই যে লড়াই শুরু হয়েছে, আইএসএফের নেতৃত্বে এই যে লড়াই শুরু হয়েছে সেইটা আজকে শুধু ভাঙড় বা উত্তর দক্ষিণ 24 পরগনার মধ্যে সীমাবদ্ধ নেই। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় আজকে আইএসএফের এই লড়াইয়ের কথা ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে এই গত 15 তারিখে চা বাগান নিয়ে একটি প্রোগ্রাম আইএসএফের উদ্যোগে হয়েছিল। সেখানে চা বাগানের শ্রমিকরা এসেছিলেন। আইএসএফ চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছে। সেখানে বহু আদিবাসী সংগঠন রয়েছে, আদিবাসী শ্রমিকরা রয়েছেন, যারা জানিয়েছেন যে তারা আইএসএফের এই নওশাদ সিদ্দিকীর যে সাপোর্ট, সেই সাপোর্ট পেয়ে আরও অনেক বেশি লড়াই করবেন। কিছুদিন আগে আমরা দেখলাম দিনাজপুরের চোপড়ার চা বাগানের কথা। সেইখানে তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার কিছু গুন্ডা লেলিয়ে দিয়ে আদিবাসীদের উপর জঘন্য অত্যাচার করেছিল, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেইখানে ছুটে গেছিলেন নওশাদ সিদ্দিকী। তাই এইভাবে সারা বাংলা জুড়েই আজকে আইএসএফের নেতৃত্বে যে লড়াই, সেই লড়াইয়ে একটাই কথা বারবার প্রতিফলিত হচ্ছে যে আইএসএফের লড়াইটা কোনো নিছক ক্ষমতা দখলের লড়াই নয়। আইএসএফের লড়াইটা সমাজ পরিবর্তনের লড়াই। আজকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা যে লড়াই করছে সেটা সম্পূর্ণভাবে ক্ষমতা দখলের লড়াই। তারা ক্ষমতা দখলের জন্য যা খুশি তাই বলছে এবং মানুষকে বোকা বানাচ্ছে। আজকে 100 দিনের, এটা ভাবতে অবাক লাগে এবং দেখলে হাসি পায় যে 100 দিনের কাজের অধিকারের দাবিতে কে লড়াই করছে? 100 দিনের কাজের দাবিতে নাকি লড়াই করছে তৃণমূল কংগ্রেস। যারা 100 দিনের কাজের টাকা চুরি করে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিল পশ্চিমবঙ্গে, তারা করছে 100 দিনের কাজের দাবিতে লড়াই। যারা গরিব মানুষের 100 দিনের কাজের শ্রমিকদের টাকা, তাদের শ্রমের দাম চুরি করেছে, যারা 100 দিনের একটা রাস্তা তৈরি হওয়ার কথা ছিল সেই রাস্তার বালি, তার সেখানকার পাথরের টাকা চুরি করেছে, যারা জব কার্ডের টাকা চুরি করেছে, তারা আজকে 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন করছে। এটা পরিষ্কার করে আজকে বলতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভিত্তি তৈরি হয়েছে, সেই ভিত্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ নয়। পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সমর্থন করেছেন, যারা ভোট দিয়েছেন, তার অধিকাংশই বিজেপিকে ভালোবেসে ভোট দেননি। তার অধিকাংশই ভোট দিয়েছেন তৃণমূলের ওপর রাগ থেকে। তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের রেশন, মানুষের খাবার চুরি করেছে। ভাবতে পারেন আজকে লকডাউনের সময় যে অতিরিক্ত পরিমাণ রেশন বরাদ্দ করা হয়েছিল, লকডাউনের সময় যখন শ্রমিকরা চেন্নাই থেকে, মুম্বাই থেকে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে ফিরছে, এদিনও আমাদের দেখতে হয়েছে।
রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তাদেরকে ট্রেনে চাপা দিয়ে মেরে দেওয়া হয়েছে, এও আমরা চোখের সামনে দেখেছি। সেই সময় মানুষের খাবারের জন্য যে অতিরিক্ত পরিমাণ চাল, ডাল, চিনি এগুলো বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা চুরি করেছিল তৃণমূল। সেই টাকা চুরি করেছিল বলে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অন্য কোনো কারণে নয়। তাহলে যারা মানুষের ওই লকডাউনের সময় খাবারের টাকা চুরি করতে পারে, যারা মানুষের লকডাউনের সময় যখন কাজ নেই হাতে তখন 100 দিনের টাকা চুরি করতে পারে, তারা জেলে থাকবে নাকি? 100 দিনে কাজের শ্রমিকরা জেলে থাকবে? আইএসএফ জেলে থাকবে? আইএসএফের কর্মীদের 88 জন কর্মীকে তারা জেলে ভরেছে এবং 42 দিনের লড়াই প্রমাণ করে দিয়েছে যে আইএসএফের লড়াই কত দূর অবধি আছে। নওশাদ ভাই বলেছেন 42 দিন কেন, প্রয়োজনে 42টা বছর জেলে থাকবো, তবু সমাজ পরিবর্তনের জন্য যে আমি রাস্তায় নেমেছি সেইখান থেকে এক চুল সরবো না। কার কি করার আছে করে নিক। আজকে নওশাদ সিদ্দিকের নেতৃত্বে আইএসএফের প্রত্যেক নেতৃত্ব, সমস্ত কর্মীরা এই লড়াই আমাদের রাজ্যের কোনায় কোনায় দিচ্ছেন। এই ভাঙড়ে নমিনেশন সাবমিট করা নিয়ে যে সন্ত্রাস হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গ দেখেছে। হ্যাঁ, হয়তো নমিনেশন জমা করা যায়নি, কিন্তু শুধুমাত্র নমিনেশন জমা করে আর ছাপ্পা করে ভোটে জেতা যায় না। ভোটে জেতা গেলেও মানুষের মন জেতা যায় না। আজকে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে আইএসএফ। হতে পারে শাসক দলের মেম্বাররা রয়েছেন, তারা হয়তো এখনও বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে দাবিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এটা জেনে রাখুন যে আইএসএফ যে অধিকারের লড়াইটা লড়তে শুরু করেছে, ওই অধিকারের লড়াই ওই পঞ্চায়েতের অফিসের প্রত্যেকটা ইটের দাম আমরা বুঝে নেব। এই ক্ষমতা আইএসএফ রাখে। আইএসএফের নেতৃত্বে যেখানে যেখানে আমরা বোর্ড গঠন করেছি, প্রত্যেকটা জায়গাতে যেখানে রাস্তার কাজ হচ্ছে, শিডিউল মেনে যদি রাস্তার কাজ না হয় আমাদের কর্মীরা কাজ বন্ধ করে দিচ্ছে। দেখতে চাইছে শিডিউল কোথায়, যদি শিডিউল না দেখায় আরটিআই করে দেওয়া হচ্ছে। আজকে এই সমস্ত অস্ত্রগুলো আজকে আইএসএফের কর্মীদের হাতে আছে। এতদিন ধরে কিছু না জেনে শাসক দলেরা একতরফাভাবে যে মানুষকে বোকা বানিয়ে গেছে, সেই দিনগুলো আজকে শেষ হতে চলেছে। 100 দিনের কাজের আইন সম্পর্কে মানুষকে তো বোকা বানানো হয়েছিল। 100 দিনের কাজ নিয়ে যদি তৃণমূল আজকে এতদিন ধরে মানুষকে জানাতেন যে আপনাদের এই অধিকার আছে, তাহলে কোনোদিন 100 দিনের টাকা চুরি হতো না। 100 দিনের কাজের আইন কি বলছে? 100 দিনের কাজের আইন 2006 সালে যখন পাশ হলো, তখন বলা হলো কি, আইনে লেখা আছে পরিষ্কারভাবে এই কথাগুলো, যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন তাদের প্রত্যেকের বছরে 100 দিন কাজ পাওয়া আইনত অধিকার। যে কোনো মানুষের, আমি আপনি যে কেউ, আমাকে শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় বসবাস করতে হবে, তাহলে বছরের যে কোনো 100 দিন আমি কাজ পেতে পারি। এবং কোন 100 দিন কাজ পাবো সেটা সুপারভাইজার ঠিক করে দেবে না, সেটা পঞ্চায়েত মেম্বার ঠিক করে দেবে না, সেটা ঠিক করব আমি নিজে। যারা চাষের কাজ করেন সবার কম বেশি সারা বছর চাষের কাজ কারোর থাকে না, বছরে 3-4 মাস চাষের কাজ বন্ধ থাকে। তাহলে যখন হাতে কাজ নেই সেই সময় আপনি কাজের আবেদন করতে পারেন। যদি আপনি আবেদন করেন তাহলে তার 15 দিনের মধ্যে কাজ পাওয়াটা আপনার আইনত অধিকার। যদি পঞ্চায়েত আপনাকে কাজ দিতে না পারে তাহলে আপনি বাড়ি বসে বেকার ভাতা পাবেন। 15 দিনের পর থেকে 16তম দিন থেকে আপনাকে বাড়ি বসে বেকার ভাতা দেওয়া হবে। এটা আমি বলছি না, এটা আইনে লেখা আছে। আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রচারটা বাড়ি বাড়ি গিয়ে করেছে, কাউকে জানিয়েছে যে তোমরা 100 দিনের কাজে অ্যাপ্লাই করো, কাজ না পেলে বেকার ভাতা পাবে, বলেছে কাউকে বলা হয়নি। একই রকমভাবে জব কার্ডের কথা আমরা গ্রামের দিকে দেখি, বহু বাড়িতে জব কার্ড নেই। কাউকে জিজ্ঞেস করলে বলেন ও জব কার্ড দিচ্ছে না। আরে দিচ্ছে না কে দেবে না? কার্ড দেওয়ার ক্ষমতা আছে। জব কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম, যে আমার যদি জব কার্ডের প্রয়োজন পড়ে, দরকার হয়, আমি যদি আজকে জব কার্ডের জন্য আবেদন করি তাহলে আমার পরিবার আজ থেকে 15 দিনের মধ্যে বাড়িতে বসে জব কার্ড পাবে। এটা পঞ্চায়েতের এই আইনে লেখা আছে। সরকার দিতে বাধ্য। যদি সরকার দিতে না পারে, আপনি যদি উল্টো দিকে একটা কমপ্লেন করেন তাহলে ওদের ফাইন হবে। বিডিওর টাকা থেকে কাটা যাবে মাইনে, বিডিওর যে মাইনের টাকা সেখান থেকে ওই মজুরির টাকাটা কাটা যাবে। এটা আইনে রয়েছে। এখন এই আইনগুলো সম্পর্কে মানুষকে না জানিয়ে অন্ধকারে রেখে এই চুরি করা হয়েছে। চুরি কখনো আলোর সামনে হয় না। আপনাদের যদি আপনাদের কেন, আমাদের এই পশ্চিমবঙ্গের আমরা সার্ভে করে দেখেছি, বহু জায়গায়
কোচবিহারে দেখেছি, আলিপুরদুয়ারে গেছি, মালদাতে দেখেছি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, এই প্রত্যেকটা জেলাতে আমরা সার্ভে করে দেখেছি। একজনও মানুষকে আমরা পাইনি যারা 100 দিনের কাজের আইন সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। এমন বহু জায়গা দেখেছি যেখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনিও জানেন না যে 100 দিনের কাজের আইনটা কি বলছে। এখন এই না জানার ফলে দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, 100 দিনের কাজটা অধিকার থেকে বদলে গিয়ে হয়ে গেছে ভিক্ষা। যখন সুপারভাইজার দেবে তখন কাজ পাবো। এই ভিক্ষা চাইতে চাইতে আজকে যেটা হয়েছে, এটা ওদের একচেটিয়া হয়ে গেছে, টাকা লুট হয়েছে। এবং সেই টাকা লুট হওয়ার পরিণাম কি? পশ্চিমবঙ্গে 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। এই ভিক্ষার রাজনীতি চারিদিকে চলছে। আজকে আমার এখানে যারা দিদিরা রয়েছেন ওনারা জানবেন, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছে। আচ্ছা, নামটা প্রথম প্রশ্ন আসবে, নামটা কেন লক্ষ্মীর ভাণ্ডার? নামটা লক্ষ্মীর ভাণ্ডার কেন বলছে? সরকার তো বলছে মা হিসেবে দেওয়া হচ্ছে, মায়েদেরকে দেওয়া হচ্ছে, তাহলে নামটা মাতৃভাণ্ডার হতে পারত। মা মাটি মানুষ তো এত বলে, লক্ষ্মীর ভাণ্ডার কেন? লক্ষ্মী তো একটা নির্দিষ্ট ধর্মের দেবতার নাম, তাহলে ধর্মীয় কোনো এক দেবতার নামে কেন একটা সরকারি প্রকল্প চালু হবে? তুমি কি অন্য কোনো ধর্মের নামে করেছো? কোনো ধর্মের নামে তুমি করবে কেন? সরকারের টাকা মানে পাবলিকের টাকা, এবং সরকার ধর্মনিরপেক্ষ সরকার হতে হবে, কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। সেইখানে কোনো ধর্মের নামে কোনো সরকারি প্রকল্পের নাম করা যায় না। এবং তারপরে লক্ষ্মীর ভাণ্ডার কি বলছে? লক্ষ্মীর ভাণ্ডার বলছে মায়েদেরকে প্রতি মাসে মাসে 500 টাকা দেবে। এই 500 টাকা দেওয়ার জন্য টাকার সঙ্গে যে অপমানটা তাদের দেওয়া হচ্ছে তার দামটা কে দেবে? ওই দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে, এবং যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল তখন পঞ্চায়েত অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে যে অপমানিত তাদের হতে হয়েছিল, ওই লাইনে দাঁড়িয়ে কোনো ইজ্জত নেই, যেন সে ভিক্ষা চাইতে যাচ্ছে সরকারের কাছে, সরকার যেন তাদেরকে দয়া করে দিচ্ছে। তাকে কি বলা হয়েছিল যে আপনি বাড়িতে বসে থাকেন, আপনাকে কোথাও যেতে হবে না, এটা আপনার অধিকার, আপনাকে বাড়িতে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে? বলা হয়নি। তাকে লাইনে দাঁড় করানো হয়েছিল এবং তাকে একটা অপমানের সঙ্গে, একটা ভিক্ষার সঙ্গে দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার ওই 500 টাকাটা। তা আমরা দেখছি বিভিন্ন জায়গাতে একদিকে স্বাস্থ্য পরিষেবা ভাঙছে, স্বাস্থ্যের বেসরকারিকরণ হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেট কোম্পানির মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থা দেখছি, সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়ে তৈরি হচ্ছে প্রাইভেট স্কুল, এবং সরকারি সে রাস্তা তৈরি করছে। আমরা দেখছি 100 দিনের কাজ বন্ধ। আমরা দেখছি চাষের অবস্থায় যদি চলে আসি, কৃষকদের অবস্থায়, এই গত যে বৃষ্টিটা হলো কিছুদিন আগে, একটা ঝড় মতো হলো, সেই ঝড়ে বৃষ্টি হলো, সেই ঝড়ে যাদের সবজি চাষ বা ফুল চাষ করেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সেই চাষের ক্ষতির জন্য মুখ্যমন্ত্রীকে এবং কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন কে? একমাত্র একজন বিধায়ক চিঠি দিলেন, তিনি নওশাদ সিদ্দিকী, অন্য কেউ দিলেন না। কিন্তু তাদের কিন্তু খেয়ালও পড়লো না যে এই চাষের যে এত ক্ষয়ক্ষতি হলো, কৃষকরা আমাদের রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, তারা চাষ করছেন বলে আমরা খেতে পাচ্ছি, এত পরিমাণ উৎপাদন হচ্ছে। আমি চাষের জন্য গর্ব করছি, কৃষকদের জন্য গর্ব করছি, কিন্তু কৃষকদের যখন জমি, এই ফসল যখন জলে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষতিপূরণের দায়িত্ব যখন নিচ্ছি না, তখন সেই সরকার কৃষকদের পাশে নেই। তা আজকে কৃষক বলুন, শ্রমিক বলুন, সমস্ত শ্রম